যে আজকে আমরা এসেছি রংপুরের বদরগঞ্জ উপজেলা লোহানীপাড়া ইউনিয়নের সেই ঐতিহ্যবাহী বাতাসন ডাক্তার পাড়ায়। আমার সামনে যে বাড়িটি দেখছেন এটি আজকে সেই মৃত্যুদণ্ড থেকে যে ছাত্র জনতার আন্দোলনে মুক্তি পেয়েছেন আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যাকে এখানে আজকে নির্দোষ হিসেবে প্রমাণ করে মুক্তি দিয়েছেন জামাত ইসলামের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল সাবেক, রংপুরের বদরগঞ্জ ও তারাগঞ্জ আসনের মাটি ও মানুষের নেতা, সারা বাংলাদেশের মানুষের নয়নমণি এটিএম আজহারুল ইসলাম। তার জন্মস্থান আমার সামনে দেখতে পাচ্ছেন, তার এই সেই ঘর যেখানে তারা বসবাস করতেন। কিন্তু ফেসিবাদ, এই আওয়ামী সরকার, এই খুনি হাসিনা মিথ্যা ট্রাইব্যুনাল সাজিয়ে তার সাজানো বিচারককে দিয়ে একটি মিথ্যা রায় দিয়েছিল। তার ফাঁসির 2014 সালে ফাঁসির রায় কার্যকর করার জন্য একটা রায় দিয়েছিল। মহান আল্লাহ রক্ষা করেছেন, এই ছাত্র জনতা জুলাই আগস্টে যদি আন্দোলন করে নতুন করে দেশকে স্বাধীন না করত, সেক্ষেত্রে হয়তো আজকে আমরা তার লাশটি পেতাম। আজকে সেই মানুষটিকে মহান আল্লাহ রক্ষা করেছেন, সকলের দোয়া ভালোবাসায় আমরা এসেছি তার বাড়িটি দেখার জন্য। এখানেই উনি বড় হয়েছেন। তাকে যে মিথ্যা অপবাদ দিয়ে তাকে রাজাকার বানানো হয়েছিল, তখন তার বয়স সদ্য তিনি এসএসসি পাস করে উনি তখন যুদ্ধ, যখন ওনার মুখ থেকে যেটা শোনা, যুদ্ধ চলাকালীন উনি কখনো কোনো রাজাকার বা ওই সময় যাদেরকে রাজাকার বলা হয়েছে কারোর সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। কিন্তু জামাত ইসলাম করার কারণেই শুধুমাত্র তাকে এই আওয়ামী ফেসিবাদ, এই খুনি হাসিনার সরকার এবং তার বিচারকেরা একটা মিথ্যা রায় দিয়েছিল। সেই রায়ে কার্যকর হতো যদি এই জুলাই বিপ্লবে ছাত্র জনতা আন্দোলন করে নতুন করে দেশকে স্বাধীন না করত। আজকে আমরা এলাকায় এসেছি, এলাকার লোকজন এখানে তারা কিন্তু খুশি। আমরা সকালে বদরগঞ্জে দেখেছি, এখানে রিক্সা ভ্যান শ্রমিক থেকে শুরু করে সাধারণ মানুষ, হিন্দু মুসলমান সবাই কিন্তু মিষ্টি বিতরণ করেছে। তারা আমাদেরকে জানিয়েছেন যে একটা ভালো লোককে কিভাবে তারা মিথ্যা অপবাদ দিয়ে কিন্তু হত্যা করার পায়তারা করেছিল। এখানে যে বাড়িগুলো রয়েছে, এটিএম আজহারুল ইসলামের কারণে কাউকে শান্তিতে থাকতে দিত না। এখানকার এলাকার লোকজনের নামে ডজন মামলা, অনেকে এই বাড়িঘর ছেড়ে কিন্তু পলাতক ছিল। তাদের অপরাধ ছিল জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের বাড়ির পাশে তাদের বাড়ি। যদিও দেখছেন এই বাড়িটিতে তাদের পরিবারের লোকজন, তারা সবাই তাদের নিজের মতো করে আলাদা আলাদা তারা থাকছেন তাদের জীবন বাঁচার খাতিরে। তার একমাত্র একটু বড় ভাই এখানে জীবিত আছেন, আর একজন উনি মারা গেছেন। তিনিও একজন ডাক্তার ছিলেন, চাকরি করতেন শ্যামপুরে। সব মিলে কিন্তু তার একটা ঐতিহ্যবাহী পরিবার। আর এটিএম আজহারুল ইসলামের দোষটাই ছিল শুধু জামাত করার কারণে। এখানে তার এলাকার লোকজন যেটা জানিয়েছেন যে ওনারও যে বয়সে যারা বড়, কখনো তিনি ওই সময় এই যুদ্ধ চলাকালীন সময়ে কখনো কোনো ধরনের খারাপ যে কাজগুলোকে বলা হয় আর কি, যুদ্ধ অপরাধের সময় কোনো কাজের সাথে উনি সম্পৃক্ত ছিলেন না এবং উনি এলাকায় ছিলেনও না। অনেকে যেমন আপনারা শুনেছেন যে মৃত্যুদণ্ডের রায় যখন দেওয়া হয়েছিল, তখন অনেকে বলেছেন যে আমরা 3 কিলোমিটার দূর থেকে দেখেছি যে এটিএম আজহারুল ইসলাম গুলি করেছেন। কেউ বলেছে যে বাড়িঘর ছিল, তার ফাঁক দিয়ে নাকি ওরা দেখছে যে এটিএম আজহারুল ইসলাম গুলি করেছিল। নানান ধরনের মিথ্যা অপবাদ দিয়ে কিন্তু রায়টা দেওয়া হয়েছিল। আমরা যারা সাংবাদিকতা করেছি ওই সময় দেখেছি এখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে যারা তদন্ত করার জন্য এসেছিলেন, জনগণের কথা শোনার জন্য এসেছিলেন, তারা কিন্তু সার্কিট হাউসে উঠে ভালো ভালো খাবার খেয়ে গাড়ি ঘুরিয়ে নিয়ে আসি। তাদের মতাদর্শের লোক, আওয়ামী লীগের লোকজন, তারা তাদের কথা শুনেই কিন্তু এখানে যাইতে। এখানে বিশেষ করে এখনও জীবিত আছেন যারা তার বিরুদ্ধে সাক্ষী দিয়েছেন, তারা যদিও এখনও জামাতের লোকজনের হাত পা ধরছেন যে আমরা ভুল করে বা মিথ্যা আশায়, মিথ্যা প্রলোভন থেকে আমাদের কাছ থেকে সাক্ষী নেওয়া হয়েছে। কিন্তু বিষয়টা এখন যদিও তারা বলছেন, কিন্তু তাদের কারণেই আজকে তাদের মিথ্যা সাক্ষীর কারণে এবং এই হাসিনা খুনি সরকারের তাদের গোলামি, তাদের পা ঠাসা যে বিচারক ছিল, তাদের মিথ্যা একটা সাজানো নাটকের কারণেই কিন্তু তার ফাঁসির রায় কার্যকর 2014 সালেই তারা কিন্তু করে ফেলতো। আপনারা জানেন 2012 সালে তাকে কিন্তু মিথ্যা এই মামলায় আটক করা হয়। তখন থেকে জেলের সেই কঠিন যে ঘরটি এখন আমার সামনে দেখতেছেন, এই ঘরটি তো এখন ভাঙ্গা হলেও ভালো আছে।
উনি যারা বর্ণনা দিয়েছেন যে জেলখানায় ওনাকে যে ঘরে রাখা হতো আলো বাতাস ছিল না, কোনো বিছানা বালিশ ছিল না, কষ্ট করে ওনাকে রাখা হতো। তারপরেও আমরা দেখেছি তাকে হাসপাতালে দেখেছি, উনি যদিও এখন আজকে হাসপাতালে রয়েছেন, ঢাকা পিজিতে রয়েছেন। ইনশাল্লাহ কালকে উনি হাসপাতাল ছেড়ে তার বাসায় চলে আসবেন এমনটা আমরা জানতে পেরেছি। তো উনি যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন যে অনেক কষ্ট, যে কষ্টটা উনি পেয়েছেন এটা মহান আল্লাহর রহমত, সবার ভালোবাসার কারণেই কিন্তু আজকে সম্ভব হয়েছে তার এই মুক্তি পাওয়াটা। তবে আগের যদি বিচারক থাকতো বা আওয়ামী সরকার থাকতো, আমি পূর্বে যেটা বলেছি, তাকে কিন্তু এখানে ফাঁসির রায় তারা কার্যকর করত এবং আমরা এলাকাবাসী হয়তো লাশটা নিয়ে যে এখানে মাটি দিতাম সেই সাহসটাও পেত না। তার মানে এখানে যারা বদরগঞ্জ আওয়ামী লীগের যারা এখানে দুষ্কৃতিকারী বলা হয়, যারা এখানে আওয়ামী লীগের হয়ে কাজ করছে, এলাকাটাকে পুরুষ শূন্য করে রেখে, পুরুষ ছিলই না এখানে, যে কোনো পুরুষ থাকলেই এটিএম আদালতের কারণে তাদের বিরুদ্ধে মামলা, এখানে হামলা, বিভিন্ন মামলার আসামি এখনো দেখতে পাচ্ছেন কিছু লোকজন আমার কাছে আছে। আচ্ছা চাচা বলেন তো এখানে কি অবস্থায় ছিলেন, তো ওই অবস্থায় তখন আপনারা? কত যন্ত্রণা ছিলাম ভাই, অত্যাচার। কেন? আমরা জামাত করি, আমার একটাই দোষ। আপনি কে হন? আমি তার ভাতিজে। কি নাম আপনার? আমার ডাক্তার সাহেব আলী। সাহেব আলী। আচ্ছা আপনার কি কোনো কষ্ট হয়েছিল এটিএম আদালতের কারণে? না, কষ্ট হয়েছিল। মানে কি হয়েছিল আপনার? আওয়ামী লীগের লোকেরা অত্যাচার করছিল আমার লোকেরা। বাইশটা হয় এজন্য আসলেই। আপনি কে হন? রাস্তায় কি নাম? আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন। আচ্ছা আপনি তো মানে ওই সময় বৌমা আপনি। আচ্ছা ভাসতে বউ আপনার কি কোনো টর্চার করছিল এটিএম আদালত? না, মানে এই কোনো কষ্ট পাওয়া হয়েছে যে এটিএম আদালত সামনের ভাতিজা হন সেই হিসেবে? লোকজন আসলে পালাই থাকতো, হেরাই বাড়ি সব দূরে থাকতো। যদি লোকজন আসতো তখন হেরা বাইরে থাকতো, কারণ আইসা যদি ধরে নিত সমস্যা না, এই জন্য বাড়িতে কোনো ছেলে মানুষই থাকতো না, শুধু মহিলা কয়েকজন থাকতো। আপনার আমি এই বাড়ির নাতি বউ। ও আচ্ছা আচ্ছা। আমার বাড়ি নারায়ণগঞ্জ, কিন্তু আমি ওনারা দেখতে পারি নাই, ছবি দেখছি, বাস্তবে দেখি নাই এখনো। আল্লাহ যদি দেখায় তাহলে দেখবো। আপনি একটু? আমি তার হাতে যে হই। আচ্ছা। যে মানে আমার বয়সে 10 বছর বেশি, তখন তো খুব মানে আওয়াজ মানে মানে জনতারও দিয়েছিল, মানুষের সাথে মিলেমিশে করছু। মানে কোরআনের কথা কইতো, নামাজ পড়ো, এটা করো। হ্যাঁ, কি কারণে তাকে ধরি ফাঁসি দেওয়ার চেষ্টা করছিল? নামাজ পাটি করে একটাই দোষ হইতে, আর প্রত্যেকদিন আসি এই পুলিশেরা অত্যাচার করে আমাদের কিলে, বাড়ি পুলিশ দেবো, এটা করবো, অমুক করবো, তমুক করবো। হ্যাঁ, এই নিয়ে আমরা সবাই পালে থাকি। ছেলে মানুষ তো অনেক বছর ছিলই না, আমি আইসা যেটা শুনছি, ছেলে মানুষ এই জায়গায় ছিলই না, এরা সব বাইরে থাকতো। যদি ওই যে উনি ভাতিজা হয়, উনি আজকে সাইফুল, এই যে ভাই আইলো ওনাকে। আপনি? আপনার নাম কি? আচ্ছা আমরা এখন কথা বলবো এটিএম আদালতের বড় ভাই, উনি, আপনার বয়স আনুমানিক কত হয়েছে? আচ্ছা আপনি তো এটিএম মানে আপনার এই যে এটিএম আদালতের যে ফাঁসি হয়ে যেত, আপনারা জানেন যেহেতু দেশ নতুন করে স্বাধীন না হতো, তা ওই সময় এই যে যারা অনেকে মামলা মোকদ্দমায় পড়তো তারা কেন পড়তো? আপনি একটু বলেন তো আজহারুল ইসলাম কেমন ছিল? ভালো ছিল। তাইলে ভালো লোক ফাঁসি দিবে নিয়ে গেল কেন? কি করবি, কি কারণে নিয়ে গেল? জামাতে ইসলাম করার জন্য। দাদা জামাতে ইসলাম করে এই জন্য। এখন কি যদি উনি যে জীবিত আছে, আপনি একটু বলেন তো কেমন লাগতেছে এখন? এখন ভালোই লাগছে। আপনার নামটা কি? এটিএম আব্দুল আউয়াল। এটিএম আব্দুল আউয়াল। আপনি কত বছরের ছোট বড় আপনার ভাই বোন? ভাই আমি সবার ছোট, আর তিন ভাইয়ের ছোট। ও তাহলে উনি 4 নাম্বার। বোন আছে, বোনটা ছোট। বোনটা ছোট। আচ্ছা আচ্ছা, মানে সবার একটা বোন। ও তাই 1 বোন 4 ভাই আপনারা? হ্যাঁ। আপনারা হ্যাঁ আপনারা শুনলেন এখানে ওনার বড় ভাই আজহারুল ইসলামের ছিল 4 ভাই 1 বোন, উনি সবার ছোট। ওনাকে শুধুমাত্র জামাত করার কারণেই যে ফাঁসির ব্যবস্থা করেছিল ফ্যাসিস্ট সরকার, সেটি আমরা জানতে পেরেছি। তবে এটিএম আব্দুল আউয়াল ভাই, ইনি হচ্ছেন আজহার ভাইয়ের অনেক বড় ভাই। এনারা অত্যাচার নির্যাতন সহ্য করে কিন্তু আজকে এখানে আছেন। তবে উনি মহা খুশি আজকে তার ভাই খালাস পাওয়াতে। পরবর্তীতে আরো বিষয়গুলো দেখানোর জন্য আপনাদেরকে অনুরোধ করা হবে।